আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঠিকাকার্য ব্যয় হিসাবের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের অর্থাৎ অধ্যায়টি নিয়ে বিস্তারিত দ্বিতীয় ক্লাস হিসাবে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি এই অধ্যায়টি বিবিএস পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং বিবিএ অনার্স কোর্সের দ্বিতীয় বর্ষে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ তোমরা এই দুই শ্রেণীর ছাত্রছাত্রীরাই ধারাবাহিকভাবে আমার এই অধ্যায়ের ক্লাসগুলা দেখলে শুনলে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে তোমাদের এই অধ্যায়টার বাকি থাকবার কিছু থাকবে বলে আমার কাছে মনে হয় না, কঠিনও লাগবে না। কঠিনগুলো আমি বিস্তারিত আলোচনা করেই দিব। তোমরা খালি শুধু বাসায় প্র্যাকটিস করো এবং দেখো ক্লাসগুলা কেমন লাগতেছে। তবে তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার এই ক্লাসগুলা নেওয়ার একটা প্রয়াস বা ইচ্ছা বা আগ্রহ অবশ্যই আরো বেশি থাকবে যদি তোমরা এই ক্লাসগুলো ভালো লাগার কারণে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি হারুন স্যার অ্যাকাউন্টিং নামে যে চ্যানেলটি আমি খুলেছি সেই চ্যানেলটি তোমরা দয়া করে যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি খুব উপকৃত হব এবং তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। যাক, আমরা বর্তমান এই অবস্থার পরিপ্রেক্ষিতে ঘরে বসে আমি তোমাদের জন্য প্রতিদিন নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি যাতে তোমাদের কিছু শিখাইতে পারি, দিতে পারি। আজকে আমরা আবার দ্বিতীয় ক্লাস হিসেবে ঠিকাকার্যের যে বিষয়গুলো আলোচনা করা দরকার আমরা সেগুলো নিয়ে একটু এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা জানি ঠিকাকার্য হিসাব, গত ক্লাসে একটি ক্লাস তোমরা দেখেছো যে ঠিকাকার্য হিসাব কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা তৈরি করলে আমার দুটা ভাগে বিভক্ত করতে হয়। একটা বাম পাশে একটা টাকার ঘর থাকে, অ্যাকাউন্ট টাইটেলস এর ঘর থাকে, ডান পাশে একটা অ্যাকাউন্ট টাইটেলস এবং টাকার ঘর থাকে। অর্থাৎ টাকার ঘর থেকে দুই দিকেই দুটি। এখন কিছু আইটেম আছে ডেবিট দিকে যায়, বাম দিকে যায়, কিছু আইটেম আছে আবার ক্রেডিট দিকে যায়, অর্থাৎ ডান দিকে যায়। এখন আমার কোন কোন আইটেম গুলা ডেবিট দিকে যায়, কোনগুলা ক্রেডিট দিকে যায়, আমি আজকে জাস্ট তোমাদের সাথে এই কথাগুলো আরেকটু আলোচনা করবো। তোমরা একটু খুবই গুরুত্ব সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবা এবং আয়ত্তে রাখবার চেষ্টা করবা। ডেবিট দিকে ওই সকল আইটেম গুলা যাবে একটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, একটা ঠিকাকার্য হিসাবের, একটা রাস্তার কাজ নিচ্ছ, একটা বিল্ডিং এর কাজ নিচ্ছ, একটা ব্রিজের কাজ নিচ্ছ, একটা কালভার্টের কাজ নিছি, একটা পুলের কাজ নিছি, পদ্মা সেতুর কাজ নিয়েছি, যত রকমের কন্ট্রাক্টের কাজ আমরাই নেই না কেন, এই সকল কাজগুলো সম্পাদন করার জন্য আমার অর্থাৎ আমার বলতে কন্ট্রাক্টরের পকেট থেকে যে পরিমাণ টাকা চলে যাবে, যে যে খাতে যাবে, যত রকম যেমন ম্যাটেরিয়ালস লাগে, লেবার লাগে, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, মানে অনেক কিছুই লাগে, এইগুলা সবই একজন কন্ট্রাক্টরকে ক্রয় করতে হয়। অথবা তার বাড়িতে যদি স্টোর থাকে, ভান্ডার থাকে, তার রিজার্ভ মাল থাকে, সেখান থেকে তিনি সাপ্লাই দিয়ে থাকেন। তবে একই কথা, এই কন্ট্রাক্টরের পকেট থেকে টাকাগুলো খরচ হয়। এই জন্য ঠিকাকার্য ব্যয় হিসাবে এই সকল আইটেম গুলাকে প্রথমেই ডেবিট করতে হয়। অর্থাৎ উক্ত কাজ সম্পাদন করার জন্য যত রকমের ব্যয় সংগঠিত হবে সবগুলাই ডেবিট। এইবার ওই ব্যয়িত অর্থ থেকে, ডেবিট করার অর্থ থেকে যে সকল আইটেম আমার উদ্বৃত্ত থেকে যাবে কাজ শেষে, কাজটি শেষ, সেই সময় আমার যে উদ্বৃত্ত গুলো থেকে যাবে, ইট থাকতে পারে, বালি থাকতে পারে, সিমেন্ট থাকতে পারে, অতিরিক্ত থেকে যেতে পারে, সেগুলো নিশ্চয়ই আমি পদ্মা সেতুর মধ্যে ফেলাই দিয়ে রাখবো না, সেগুলো ওই রাস্তায় আমি নিশ্চয়ই ফেলাই দিয়ে রেখে আসবো না, সেগুলো আমি যে ব্রিজের কাজ করতেছি তার নিচে ফেলাই দিয়ে রাখবো না, আমি নিশ্চয়ই সেগুলো আবার কি করব, সুন্দর করে গুছায় বাড়িতে নিয়ে আসবো, অর্থাৎ ভান্ডারে, স্টোরে আমি নিয়ে আসবো। তাহলে আমি নিয়ে গেলাম যত টাকার মালামাল, সেখান থেকে যদি কিছু টাকার মালামাল ফেরত আসেই তাহলে সেগুলা আমার ব্যয়ের পরিমাণটা কমিয়ে দিবে। আরেকটা কথা হলো, বিশেষ কথা যেটা, যে ঠিকাস্থলে অনেক সময় অনেক যন্ত্রপাতি, মালামাল চুরি হয়, ডাকাতি হয়, ক্ষয়ক্ষতি হয়, লস হয়, আগুনে পুড়ে যায়। যত রকমের চুরি, ডাকাতি, ক্ষয়ক্ষতি, লস, আগুনে পুড়ে যায়, সবগুলো কন্ট্রাক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করতে হয়। কারণ আমি যখন নিয়ে গেছি তখন ডেবিট করেছি। তাহলে সেখান থেকে যখন চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, লস হয়েছে, আগুনে পুড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সবগুলোকে আমার কি করতে হবে, ক্রেডিট করতে হবে। বুঝতে পারলাম আমরা দুটি জিনিস,
যে আমরা ঠিকা কার্য কমপ্লিট করার জন্য যত রকমের ব্যয় সংগঠিত হবে সবগুলা ডেবিট করব, ব্যয়িত অর্থ থেকে অতিরিক্ত অর্থগুলো আমরা কি করব বছর শেষে আমরা ক্রেডিট করব, তাহলে আমার ব্যয়ের পরিমাণটা কমে যাবে। এখানে আমি তোমাদের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমার সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয় হলো এই অধ্যায়ে প্লান্ট মানে যন্ত্রপাতি। এই প্লান্ট একজন ঠিকাদাতা ক্রয় করে অথবা তার স্টোর থেকে নিয়ে যায়। এই প্লান্ট যন্ত্রপাতি কিন্তু সমস্তটাই নিঃশেষ হয়ে যায় না, কিন্তু এই প্লান্ট ব্যবহার করলে তার অবচয় বা ডিপ্রিসিয়েশন সাধিত হয়। এখন এই প্লান্টের ক্ষেত্রে আমরা প্লান্টের পুরা মূল্য যদি ডেবিট করি তাহলে প্লান্ট বছর শেষে থাকলো কত সে মূল্যটাকে আমরা ক্রেডিট করব। এক, দুই, প্লান্টের যত টাকা অবচয় হয়েছে সব অবচয়ের পরিমাণটা আমরা ডেবিট করতে পারি। তখন প্লান্টের ক্রয় মূল্য এবং প্লান্টের বছর শেষের মূল্য কোনো পাশেই যাবে না। আমরা দুটি পদ্ধতিতেই প্লান্টের মূল্যকে আমরা দেখাইতে পারি, তবে উৎকৃষ্ট পদ্ধতি হলো আমার মতে একটা কন্ট্রাক্টর 10,000 টাকার বা 20,000 বা 50,000 টাকার প্লান্ট যন্ত্রপাতি ঠিকাস্থলে নিয়ে গেছে, তাহলে তুমি ব্যয় হয়েছে বিদায় তুমি ডেবিট করো। ঠিকাস্থল থেকে 1 বছর বা 1.5 বছর পর যখন প্লান্টটা নিয়ে আসছে তখন প্লান্টের মূল্য আছে 40,000 টাকা, তাহলে 50,000 টাকার প্লান্ট নিয়ে গেল, 40,000 টাকা মূল্য থেকে গেল। এই 40,000 টাকা তুমি ক্রেডিট করো প্লান্টের সাইড সিডি। আমি এই নিয়মেই তোমাদেরকে অঙ্কগুলো করায় যাব, তোমরা দেখো। আমরা এই নিয়মটা ফলো করলেই তোমাদের হয়ে যাবে। আমার প্রাথমিক এই অধ্যায়ের এখন আলোচনা মোটামুটি শেষ। আমি এখন চেষ্টা করব তোমাদের মাধ্যমে আবার স্ক্রিনটা শেয়ার করে প্র্যাকটিক্যাল গুলা সমস্যাগুলো আবার দেখানোর জন্য। আমি এখন তোমরা একটু 1 মিনিট অপেক্ষা করবে, আমি তোমাদের মাঝে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। এই তো আমি স্ক্রিন শেয়ার করে ফেলছি, আর 1 মিনিট লাগবে না। এবার আমরা বর্তমান বিশ্বের যে অবস্থা কোভিড-19 কারণে আমরা স্কুল কলেজে কেউ যেতে পারছি না, তাই ঘরে বসেই আমরা শিক্ষকরা যাতে আমাদের ছাত্রদেরকে বিভিন্ন অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা সমালোচনা বা সমস্যাগুলো সমাধান করে দিতে পারি তারই একটা প্রয়াস। আমি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে মোহাম্মদ হারুনুর রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা দেখব ঠিকা কার্য ব্যয় বিবরণী প্রস্তুতকরণের দ্বিতীয় ক্লাস। দেখি আমরা দ্বিতীয় ক্লাসে কতটুকু সফল হতে পারি এবং দেখতে পারি। দ্বিতীয় ক্লাসে তো আমরা একটা মূল সমস্যারই শুধু সমাধান করার চেষ্টা করব, কারণ পূর্বে আমি আলোচনা শেষ করে আসলাম, এখন আর আলোচনার তেমন একটি সময় আমার নেই। আমি জাস্ট যেগুলো আলোচনা করেছি সেগুলো তোমাদের সামনে একটু উপস্থাপন করতেছি, তোমরা একটু দেখে নাও যে আমরা কোন ইয়ারের ছাত্রছাত্রী, আমরা কাদের জন্য এই অধ্যায়টা আমরা আলোচনা করতেছি, তাদের জন্য খুবই জরুরি এবং প্রয়োজন হয়ে পড়বে। তোমরা দেখো ঘরে বসে থেকে। এবার আমি এই যে ঠিকা কার্য বা রাস্তা ব্রিজ পুল কালভার্ট এগুলার যে কাজ সম্পাদন করা হয়ে থাকে সাধারণত, দেখো আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের ইট পাথর বালি সিমেন্ট ইট এগুলা রড লাগে। এইগুলো হলো আমার কাঁচামাল, অর্থাৎ এই ঠিকা কার্য ব্যয় হিসাবের এগুলো হলো উপাদান। এই উপাদানগুলো সম্পর্কে আমাদের নিশ্চয়ই জ্ঞান গরিমা আছে, আমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারি, আমরা নিশ্চয়ই অবশ্যই চিনতে পারি, আমরা বলতেও পারি। নাকি অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। রড আমরা চিনি, এটা রড, এটা লাল বালি সিমেন্ট ইট, আর একটা হলো পাথর। আজকের পাঠ শিরোনাম ঠিকা কার্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমি অলরেডি করে ফেলছি। এবার সমস্যা এবং তার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি ঠিকা কার্য ব্যয় হিসাব কি? ঠিকা কার্য ব্যয় হিসাব এক ধরনের নির্দিষ্ট ফরমায়েশ ব্যয় হিসাব প্রয়োগ করা হয়, যেখানে গ্রাহকদের বিশেষ প্রয়োজন অনুযায়ী কাজ গ্রহণ করা হয় এবং প্রতিটি ফরমায়েশ দীর্ঘকাল ব্যাপী হয়। কাজ সচরাচর নির্মাণ সম্পর্কিত ও পদ্ধতিটি সাধারণত জব ব্যয় হিসাবের নেয়। অর্থাৎ ঠিকা কার্য হিসেবের একটা বৈশিষ্ট্য হলো এটা
নির্দিষ্ট একটা জায়গায় কাজটা করতে হবে, নির্দিষ্ট স্থানে করতে হবে, নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে করতে হবে, আর নির্দিষ্ট পরিমাণ সময়কালের জন্য একটা ঠিকা কার্য সাধারণত সংগঠিত হয়ে থাকে, করা হয়ে থাকে। ঠিকাদাতা এবং ঠিকা গ্রহীতা আমি গত ক্লাসে আলোচনা করেছি, আজকেও আমি এই পেজটা রেখেছি। ঠিকাদাতা যিনি কাজটা দিয়ে থাকেন তাকে ঠিকাদাতা বলে, ঠিকা গ্রহীতা কন্ট্রাক্টর, আমরা যাকে বলি কন্ট্রাক্টর, যিনি কাজ গ্রহণ করে থাকেন তিনি কন্ট্রাক্টর। ঠিকা মূল্য আমি বলছি একটা নির্দিষ্ট মূল্য থাকে, সেই মূল্যের ভিত্তিতেই ঠিকা গ্রহীতা কাজটা নেয়, ঠিকাদাতা কাজটা দিয়ে থাকে। এরপরে সার্টিফিকেট মূল্য একটা বিষয় আছে, যে কাজ রানিং কাজ, কিছু কাজ সম্পাদন করার পর দেখা যায় ঠিকা গ্রহীতা টাকার অভাব হয়ে যায়, তখন এলজিডি অফিসে যায় ধর্ণা দেয় যে আমার কিছু টাকা দেন, আমি কাজ তো অনেকটুকু করে ফেলছি, আমার 30 কিলোমিটার রাস্তার মধ্যে আমি 20 কিলোমিটার রাস্তা করে ফেলছি, এখন আমার টাকা নেই, আমি তো কাজ করতে পারতেছি না, তাহলে আমার কিছু টাকা দেন। তখন এলজিডি অফিস থেকে ইঞ্জিনিয়ার যায় ওই রাস্তার কাজের পরিমাপটা করবে, আসলে সে কত টাকা কাজ করেছে। এখন সে যায় দেখলো যে 15 লক্ষ টাকা কাজ করেছে, তারপরেও 15 লক্ষ টাকা দিবে না, 15 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 20% টাকা রেখে এই কন্ট্রাক্টরকে বাকি টাকা দিতে পারে। বাকি টাকা যে নিল সেটাকে বলা হয় ক্যাশ রিসিপ্ট। এই যে নগদ প্রাপ্তি আমি দেখাচ্ছি, নগদ প্রাপ্তি, এটাকে বলা হয় নগদ প্রাপ্তি। অর্থাৎ কন্ট্রাক্টর যে মূল্য নির্ধারণ করলো সেই মূল্যই দিবে না, তার থেকে কিছু টাকা কাইটে রেখে বাকি টাকা দিবে, সেটাকে বলা হয় নগদ প্রাপ্তি। আর কন্ট্রাক্টর যতটুকু কাজের মূল্যায়ন করলো না তাকে বলা হয় আনসার্টিফাইড ভ্যালু। এই যে আমি এটা দিয়ে লিখে রাখছি, আনসার্টিফিকেট ভ্যালু, অর্থাৎ অপ্রত্যয়নকৃত কাজের ব্যয়। আর যেটা সার্টিফিকেট মূল্য থেকে নগদ প্রাপ্তি, মাঝখানে যে কিছু টাকা রেখে দিল এলজিডি অফিস, সেটাকে বলা হয় সংরক্ষিত অর্থ। এই যে আমরা দেখতেছি সংরক্ষিত অর্থ, রিটেনশন মানি, এই পরিমাণ টাকা, অর্থাৎ 20%, 15%, 10% টাকা সরকার কখনোই দেয় না কাজ সম্পাদনের আগ পর্যন্ত। সমস্ত কাজ যখন শেষ হয়ে যায় তখন সমস্ত টাকাই দিয়ে দেয়, কিন্তু সমস্ত কাজ শেষ হবার আগে যখন টাকা নেয় তখন যা প্রাপ্য টাকা তার থেকে কিছু টাকা কেটে রেখে দেয় সরকার, কারণ সেই কাজটা যাতে ফেলায় চলে যেতে না পারে, অনিশ্চয়তার মধ্যে না ফেলাইতে পারে সরকারকে, এই জন্য তাকে কিছু টাকা রেখে দেওয়া হয়। আমরা এই অধ্যায় থেকে শিখন পলিসি শিখবো, ঠিকা কার্য বিবরণী প্রস্তুত করতে পারবো আর কি, তোমরা পারবা। এবার ঠিকা কার্য প্রস্তুত করবে। এবার একটা আমরা প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে আলোচনা করব। The following amounts have been spent on a contract for construction of a bridge still unfinished on 31st December 2014। এই তারিখে এখন পর্যন্ত কাজটা অসম্পাদিত রয়েছে, আনফিনিশড মানে ফিনিশড হয় নাই আর কি, অসমাপ্ত রয়ে গেছে। এরপরে এখন এই কাজ যতটুকু করছে সেখানে ব্যয় হয়েছে, ম্যাটেরিয়ালস বাবদ ব্যয় হয়েছে 60,000 টাকা, ম্যাটেরিয়াল পারচেস করছে 20,000 টাকা, লেবার কস্ট গেছে 75,000 টাকা, প্লান্ট কিনছিল কাজ করার জন্য 20,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স 5,000 টাকা, জেনারেল ওভারহেড আছে 4,000 টাকা, ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, ম্যাটেরিয়াল নিয়ে গেছিল যা সেখান থেকে ভান্ডারে ফেরত আসছে 500 টাকা, ম্যাটেরিয়াল লস বাই ফায়ার, ম্যাটেরিয়ালস আগুনে পুড়ে গেছে সেখানে ঠিক আছে 1,000 টাকা, ওয়ার্ক সার্টিফাইড ভ্যালু আছে 2,20,000 টাকা, ওয়ার্ক নট সার্টিফাইড ইয়েট মানে সার্টিফাইড আনসার্টিফাইড ভ্যালু আছে 6,000 টাকা। আরেকটু এই সমস্যা রয়ে গেছে, মানে পুরো সমস্যাটাই শেষ হয় নাই, আরো কয়েকটা আইটেম আছে। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড at the end of period, ম্যাটেরিয়াল তোমার নির্দিষ্ট সময় শেষে হাতে রয়ে গেছে মালামাল 22,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্ডিচার আউটস্ট্যান্ডিং বকেয়া আছে 200 টাকা, ভ্যালু অফ প্লান্ট at the end of the period 15,000 টাকা, ওএসএস ডিউ আছে 300 টাকা। The contract price has been agreed টাকা 3 লাখ, কন্ট্রাক্ট প্রাইস হলো 3 লাখ টাকা, and cash received cash has been received from contractee amounting to টাকা 2 লাখ। 3 লাখ টাকার কন্ট্রাক্টের কাজ, তার মধ্যে থেকে 2 লক্ষ টাকা নগদ সে নিয়ে নিছে। তাহলে এখন আমরা সমস্যা দেখলাম, এবার এটা সমাধান কিভাবে করা যায় তাই আমরা দেখি। আবার গত ক্লাসেও দেখেছি, আজকের ক্লাসে অবশ্যই আরো সহজ হবে। আমি তোমাদেরকে একটু পূর্বে শুরুতে বলে আসছি, এই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট যখন সবটা তোমরা তৈরি করতে যাবা তখন তোমাদের মাথায় রাখতে হবে যতগুলা খরচ হবে সবগুলা খরচ তোমার কি করতে হবে, ডেবিট করতে হবে। যেমন ম্যাটেরিয়াল সাপ্লাইড খরচ, ম্যাটেরিয়াল পারচেজ খরচ, লেবার কস্ট খরচ, প্লান্ট ইউজড ইন কনস্ট্রাকশন এট কস্ট, তুমি 20,000 টাকার যন্ত্রপাতি কিনেছো, আমি তোমাদেরকে বলছি একটু আজকে, প্লান্টের ক্রয় মূল্য তোমরা ডেবিট করবা, আর প্লান্ট বছর শেষে যে মূল্য থাকবে যে ডান পাশে আমি দেখাইছি
দেখো প্লান্টের মূল্য এই যে 15,000 টাকা, প্লান্টের সাইড সিডি 15,000 টাকা, প্লান্টের মূল্য আমি নিয়ে গেছিলাম 20,000 টাকা, প্লান্ট রয়ে গেছে 15,000 টাকা, আমি ক্রেডিট করছি, অর্থাৎ ডিফারেন্স কত 5,000 টাকা। আমি যদি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে 5,000 টাকা দেখাইতাম তাও আমার অঙ্ক হইতো। একই কথা, দুই ভাবেই করা যায়, তোমরা দুই ভাবের মধ্যে যে কোনো একভাবেই করবা, অর্থাৎ আমি যেভাবে করে দিচ্ছি তোমরা সেইভাবে করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। ডাইরেক্ট এক্সপেন্স 5,000 টাকা, জেনারেল ওভারহেড 4,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্ডিচার আউটস্ট্যান্ডিং সিডি 200 টাকা, ওয়াইজেস অ্যাক্রুড সিডি 300 টাকা। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যে সকল খরচগুলো বকেয়া থাকবে তার পাশে লিখবা সিডি, আর যে সকল মালামালগুলো হাতে থেকে যাবে তার পাশেও লিখবা সিডি। এবার ডেবিট পাশে যতগুলো ব্যয় হয়েছে যোগফল নামাও 1,84,500, এই 1,84,500 ক্রেডিট দিকে নিয়ে আসলাম। এখান থেকে 500, 1,000, 2,000, 15,000 টাকা বাদ দিলে কস্ট অফ ওয়ার্ক ডান 1,66,000 টাকা, অর্থাৎ ওই ব্রিজের জন্য আমার মোট ব্যয় হয়েছে কত 1,66,000 টাকা আমি বের করে ফেললাম। এই 1,66,000 টাকা আমি ডেবিট পাশে নিয়ে আসবো, কস্ট অফ ওয়ার্ক ডান সিডি হবে না, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, বিডি হবে, বিডি 1,66,000 টাকা। এটা দেওয়ার পরে ক্রেডিট দিকে মাত্র দুইটা আইটেম যায়, একটা হলো সার্টিফাইড ভ্যালু আর একটা হলো আনসার্টিফাইড ভ্যালু। সার্টিফাইড ভ্যালু টাকার মধ্যে আছে 2,20,000 টাকা, এখানেও একটা শূন্য বেশি উঠে পড়ছে, আর আনসার্টিফাইড ভ্যালু 6,000 টাকা। আমি যদি যোগ করি 2,20,000 টাকা আর 6,000 টাকা, তাহলে 2,26,000 টাকা। এই 2,26,000 টাকা ডেবিট দিকে নিয়ে এসে 1,66,000 টাকা আমি বাদ দিলাম, আমার 60,000 টাকা বাড়লো। এই 60,000 টাকার নাম হলো আমার নোশনাল প্রফিট সিডি। 60,000 টাকার নাম হলো আমার নোশনাল প্রফিট সিডি। তবে এই 60,000 টাকার ভিতর থেকে দুটো ভাগ হবে, একটা হলো প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কিছু টাকা যাবে আর প্রভিশনে কিছু টাকা যাবে। আমরা এই প্রভিশনে কত টাকা যাবে আর প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কত টাকা যাবে আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় টিকা করেছি, সেই ওয়ার্কিংস থেকে আমরা দেখে নেই। এখানে দেখলাম 36,364 টাকা, 23,636 টাকা, এই দুটো টাকার যোগফল কিন্তু 60,000 টাকা। আমরা পরবর্তী পৃষ্ঠায় সুন্দর করে ওয়ার্কিংস গুলো করে রেখেছি, আর প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদেরকে ওয়ার্কিংস দেখাতেই হবে। 1 নাম্বার ওয়ার্কিংস দেখাইতে হবে আমি উক্ত কাজের কত পার্সেন্ট সম্পাদন করে ফেলছি। আমি তো আনফিনিশড কাজ করতেছি, অসমাপ্ত কাজের ব্যয়। পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড অন কন্ট্রাক্ট প্রাইস, সুন্দর করে সূত্র লিখে দিছি, এর উপরে মান বসে আমি 73.33% কাজ সম্পাদন করেছি। আমরা জানি 0 থেকে 24% পর্যন্ত কাজ করলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা যায় না, আর 25% থেকে 49% পর্যন্ত কাজ করলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হয়, এই 3 ভাগের 1 ভাগ যেখানে বসবে। আর যদি 50% এর উপরে কাজটা আমি সম্পাদন করে থাকি তাহলে এখানে বসবে 3/2। বুঝাইতে পারলাম আমি? 3/1, 3/2, এই দুটাই মেইন জিনিস। 25% থেকে 49% পর্যন্ত কাজ সম্পাদন হলে তাহলে বসবে 3/1, আর 50% এর উপরে কাজটা চলে গেলে 3/2। এবার ক্যালকুলেশন অফ প্রফিট টেকেন টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট কত টাকা যাবে সেটা বের করব। এই সূত্রে মান বসাইয়ে বের করলাম আমি, দেখো এই যে 36,364 টাকা পূর্বের পৃষ্ঠায় আমি দেখাই দিয়ে আসছিলাম, 36,334 টাকা। তাহলে আমরা ক্যালকুলেশন অফ প্রফিট টেকেন টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এটা বের করে ফেললাম। এরপরে প্রফিট প্রভিশন, এই 60,000 টাকা থেকে 36,364 টাকা বাদ দিলেই আমার প্রফিট প্রভিশন বেরিয়ে গেল। তাহলে আমাদের অঙ্কের সমস্যা আলোচনা সমাধান মোটামুটি শেষ হয়ে গেল। আমরা এখন পুরো অঙ্কই আলোচনা শেষ করেছি, সমাধানও শেষ করেছি। আমরা ইচ্ছে করলে এখনকে তোমাদের মধ্য থেকে আমি বিদায় নেওয়ার জন্যই প্রস্তুতি নিতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।